প্রিয় শিক্ষার্থী, আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যে বাংলা প্রস্তুতি পর্ব 2। আমরা প্রথম পর্ব পর্যন্ত জেনেছি, উচ্চারণ পর্যন্ত মোটামুটি কথা বলেছি। বলা যেতে পারে যে যে মূল্যায়নটা তোমাদের বাংলা মূল্যায়নটা যে হবে, সেখানে আসলে আমরা দেখেছি যে প্রথম যে যোগ্যতা, সেই যোগ্যতায় যোগাযোগ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এবং ষষ্ঠ শ্রেণীতে যে মূল্যায়ন 3 তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানের যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, তার অভিজ্ঞতায় বলতে পারি কোনো একটা কার্যক্রম তোমাকে করতে হতে পারে সেটা বিদ্যালয়ের কোনো একটা অনুষ্ঠান, হতে পারে সেটা বাইরে কোনো অনুষ্ঠান, তুমি হয়তো নিজে আয়োজন করছো কিংবা সেখানে অংশগ্রহণ করছো। সেই অনুষ্ঠান নিয়ে তোমাকে বেশ কিছু কাজ করতে হবে। সেটা আমরা ষষ্ঠ শ্রেণীর যোগ্যতায়, ষষ্ঠ শ্রেণীর যে মূল্যায়ন সেটা দেখেছি বলে যে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বক্তব্য সেখানে হয়তো ছিল না। তোমাদের যেহেতু প্রথম যোগ্যতা এখানে প্রাসঙ্গিক বক্তব্য আছে, সেই কারণে প্রাসঙ্গিকতা বজায় রাখার যে ব্যাপারটা আছে 1 নম্বর যে যোগ্যতায়, সে কারণে হয়তো নতুন কিছু যুক্ত হতে পারে। তোমাকে যে কোনো একটা কিছু রচনা করতে দিল, সেখানে তোমাকে হয়তো প্রাসঙ্গিক কোনো কিছু বলার, মানে প্রাসঙ্গিকতাটা খোঁজার জন্য কোনো নির্দেশনা থাকতে পারে। এই ব্যাপারটা গেল। যথারীতি আমরা এখান থেকে আর একটু শুরু করি যে প্রমিত ভাষায় কথা বলি। প্রমিত ভাষায় কথা বলি, তো এইটার কাজই হচ্ছে মূলত যে তুমি শুদ্ধ বা প্রমিত উচ্চারণে কথা বলতে পারছো কিনা, সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বাংলাদেশের এখানে বেশ কিছু কথা বলেছে। বাংলাদেশ সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়, অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়, কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা কি? আঞ্চলিক ভাষাকে আবার প্রমিত ভাষায় রূপান্তরের জন্য কিছু কাজও থাকতে পারে। যে কোনো একটা অনুচ্ছেদ দিয়েছে, সেই অনুচ্ছেদকে আসলে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তরের জন্য তোমাকে নির্দেশ দিতে পারে। আরেকটা হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষা, এরকমও হতে পারে। অথবা উল্টাও হতে পারে, তুমি কিছু একটা তৈরি করেছো, সেখান থেকে কিছু বাক্য নির্ধারণ করতে বলবে বা বেছে নিতে বলবে, সেই বাক্যগুলোকে বলবে যে সাধু ভাষায় রূপান্তর করো, সেটাও হতে পারে। দেখা যাক কী হয়, সেটা এখনো পর্যন্ত বলে। তোমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করো, আমি সেটাই চাই। কোনো সাজেস্টিভ পড়া না পড়ে বা প্রস্তুতি না নিয়ে তোমরা সব রকমের প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়ে থাকবে। যেটাই তোমাদেরকে করতে বলা হয় সেটাই তুমি করবা, যেটাই তোমাদেরকে নির্দেশ করবে সেটাই তোমরা দেখাবে। অর্থাৎ দিন শেষে তোমরা যে বাংলা বিষয়ে পারদর্শিতা অর্জন, একদম যেটা শীর্ষ, যেটা আমরা ত্রিভুজ বলে থাকি, সেটাই তোমরা অর্জন করো, সেই প্রত্যাশায় থাকবে। তাহলে এই এটার প্রমিত ভাষার ব্যাপারটার পরে যেটা চলে আসে, সেটা হচ্ছে কবিতা আবৃত্তির কথা আমি বারবার বলেছি। যেমন গদ্য লেখা হতে পারে বা বক্তব্য উপস্থাপন হতে পারে। পাশাপাশি এখানে যে কিছু ঘোষ, অঘোষ, অল্প মহাপ্রাণ, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনির বর্ণনা আছে, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই রাখতে হবে। কারণ তোমার থেকেও চলে আসতে পারে। কি বলতাম, তুমি যেটা লিখবে সে লেখা থেকে বলবে যে কোনো একটা প্রশ্ন করে দিতে পারে। হতে পারে যে এই শব্দের মধ্যে কোন কোন ধ্বনি মহাপ্রাণ, কোন কোন ধ্বনি অপপ্রাণ, অথবা কোন কোন ধ্বনি ঘোষ, কোন কোন ধ্বনি অঘোষ, অথবা কোন ধ্বনি নাসিক্য, অথবা কোন ধ্বনি, অথবা এখানে যে নামগুলো আছে, যে কোনো একটা শব্দ বা বাক্য নির্ধারণ করে সেখান থেকে তোমাকে এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে। আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখানে যে উচ্চারণ লেখা। যেমন দেখো, এই যে চিত্র, এই চিত্র শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা এখন লিখতে গেলে কি হবে? এই যে চিত্র, হ্যাঁ, চিত্র শব্দটা লিখতে গেলে চিত্র হচ্ছে, তাই তো? সেই ব্যাপারটা একটু দেখতে হবে। আমি বলতে চাচ্ছি হচ্ছে যে
উচ্চারণ করার সময় আমরা এত কিছু ভাবি না, কিন্তু যখন উচ্চারণ লিখতে হয় কিছু নিয়ম কানুন আমাকে অনুসরণ করতে হবে। যে এটাও কীভাবে আসতে পারে, তোমার যে কিছু একটা তুমি রচনা করেছো, তোমার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে তুমি এই কাজটা করো, এবং সেই কাজটা করতে গিয়ে হতে পারে তুমি তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করেছো, আলোচনা করে কি পেয়েছো সেটা সারমর্মটা তোমাকে হয়তো লিখতে হতে পারে। এই সারমর্মটা লেখার পর সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে যে সেখান থেকে 5টি শব্দ বাছাই করো যেখানে এরকম অল্প প্রাণ বা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি আছে বা নাসিক ব্যঞ্জন আছে, এরকম কিছু একটা শর্ত দিয়ে দেবে, এবং সেই শব্দটির উচ্চারণ লিখো। তাহলে ধরো তুমি জিজ্ঞেস একটা শব্দ পেয়েছো, এটা তো বানান লিখতে গেলে জ রস্বইকার গ জফলা একার দন্ত স, কিন্তু যখন তুমি সেটা উচ্চারণ লিখবে, জিজ্ঞেস শব্দ উচ্চারণ লিখতে হবে, তখন তোমাকে কীভাবে লিখতে হবে, কীভাবে বর্গীয় জ রস্বইকার গ হসন্ত গ একার তালব্য স, ঠিক আছে, এটা লিখতে হবে। এরপরে এ ধরনের ধরো এই যে দ্রুত গতি, এখানে ত থাকলেও মূলত সেটা ওকারান্ত উচ্চারণ, দ্রুত দ্রুত গতি 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 বলি না, গতি, যেভাবে আমরা উচ্চারণ করব সেভাবেই আসলে এখানে দিতে হবে, ঠিক আছে। তো এরপর আসি যে প্রতিলিপি, এগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমি হয়তো তোমাদের একটু করে উল্লেখ করেই দিতে চাই। আসলে প্রতিলিপি এটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। প্রতিলিপি, প্রাঙ্গণ প্রাঙ্গণ, ফটোগ্রাফ ফটোগ্রাফ, তারপর হচ্ছে দেখো বেনি বানানে কিন্তু এখানে মূর্ধন্য আছে, এই যে মূর্ধন্য, কিন্তু সেটা এখানে কি সেটা কি হয়ে গেছে, দন্তন হয়েছে, দন্তন হয়েছে। এখানে ছিল দীর্ঘইকার, কিন্তু এখানে সেটা কি হয়েছে, রস্বইকার হয়েছে, এটা কি খেয়াল করবা। সেন, এটা উচ্চারণ কি সেন, তালব্য স জফলা একার সেন, হ্যাঁ, এই সেন শব্দটা এখানে এই জফলাটার উচ্চারণ তো আর এখানে নেই, কিন্তু দেখাইতে হচ্ছে, এটা এরকম করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে সন্দিগ্ধ, যে সন্দিগ্ধ, এটা সন্দিগ্ধ এরকম করে দেখাইতে হবে। আশা করি আমি একটু নিচে যেতে চাই, সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু নিচে যেতে চাই। আঞ্চলিক ভাষা থেকেও প্রমিত ভাষায় রূপান্তর করার বিষয়টা চলে আসতে পারে। আঞ্চলিক ভাষা কি, এটা হয়তো কোনো একটা অঞ্চলের ভাষা তোমাকে দিয়েছে এরকম করে, কেন কি হয়েছে, এখন তোমাকে কেন কি হয়েছে এভাবে লিখতে হচ্ছে। তো এরকমও হতে পারে যে তুমি একটা মানে কথোপকথন লিখেছো, তোমাকে আগেই বলা হয়েছে, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে কি, এই কথোপকথনটা তুমি হয়তো কোনো একটা সমাজে, যেটা তথাকথিত আমরা নিচু স্তর বলি বা নিম্ন শ্রেণীর লোক বলি বা অশিক্ষিত বা শিক্ষা কম আছে তাদের, এরকম আর কি, তাদেরকে ছোট করে বলছি না, মানে সাধারণত যারা আঞ্চলিক ভাষায় কথা বলে এই ধরনের একটা চরিত্র তোমাকে রাখতে হবে, এবং তার সাথে তুমি কথা বলেছো, তিনি হচ্ছে এই আঞ্চলিক ভাষায় কথা বলেছে, এখন তার আঞ্চলিক ভাষাটাকে তোমাকে প্রমিত ভাষায় রূপান্তর করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যে ক্যান কি হয়েছে এই টাইপের, যেমন হতে পারে অন্যরকম যে কোনো একটা লেখাকে আমি যেমন একটা দিতে পারি, আমি চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা দিয়ে তোমাদেরকে শুরু করতে চাই। এটা হচ্ছে, এটা বলো তো,
কি বলা হয়েছে যে তোহারা গম আছোনি, তো এটা যদি তুমি প্রমিত রূপ দিতে চাও সেক্ষেত্রে হবে হচ্ছে তোমরা ভালো আছো কিনা, তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, এটাই জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই একটা ব্যাপার চলে গেল। একইভাবে আমরা একটু সামনের দিকে এগোতে চাই। যে প্রমিত ভাষার চর্চা, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারটা চলে এসেছে। আমি যেটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হচ্ছে বা একটা অনুষ্ঠান তোমাকে আয়োজন করতে বলা হয়েছে। সেই অনুষ্ঠান আয়োজন করতে গেলে তোমাকে নানা রকম কাজ করতে হবে, তোমার দলের সবাইকে সেরকম কাজ করতে হবে। তো কি নানা রকম কাজগুলো কিন্তু তুমি জানো। কখনো হতে পারে তুমি এই অনুষ্ঠান উপলক্ষে প্রচারণার একটা কাজ করে থাকো, এবং প্রচারণা আমরা কীভাবে করে থাকি, কখনো বা ব্যানারে করি, কখনো বা বিজ্ঞাপন দিই, কখনো বা পোস্টার, কখনো বা অনেক অন্য কোনো মাধ্যম, অর্থাৎ আরও কি ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলো আছে। তোমাকে বলছে যে এরকম মিনিমাম 7টি বা 5টি মানে উপকরণ ব্যবহার করে তুমি দেখাবে যে তোমার অনুষ্ঠান আয়োজনের জন্য তুমি কিভাবে সেই দায়িত্ব পালন করো। তো সেক্ষেত্রে তুমি দলীয় আলোচনা, যদি সুযোগ থাকে, নির্দেশনা থাকে, দলীয়ভাবে আলোচনা করবে, কি কি লিখবে সেটা গেল। এখন এই কাজটা করার পর অনুষ্ঠান হয়তো আয়োজন হয়েছে। অনুষ্ঠানের সময় তোমাকে হয়তো বলতে হতে পারে তুমি একটা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করবে। সেই বক্তব্যটা কীভাবে করবে তার একটা নমুনা তুমি লিখো, যেখানে বক্তব্যটা দিতে গেলে 2 মিনিট বা 3 মিনিট লাগবে। ধরো 2 মিনিট বক্তব্যের জন্য মিনিমাম 3 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে। ছোটো লিখতে কিন্তু সেখান থেকে আবার কমে যাবে। অথবা শব্দও দিয়ে দিতে পারে, তোমাকে 500 শব্দের বা 200 শব্দের একটা বক্তৃতা তৈরি করো, সেটা একটা হতে পারে। আবার হতে পারে তুমি যে অনুষ্ঠানটা আয়োজন করছো সেখানে তুমি উপস্থাপনা করতে চাও। এই উপস্থাপনার বিষয়ে যখন আসবে তুমি তখন যে একটা হয়তো প্রথমে তোমাকে বলতে হতে পারে এই উপস্থাপনার জন্য একটা তুমি নমুনা বা প্রস্তুতিমূলক একটা খসড়া তৈরি করো। খসড়া, এই খসড়ার মধ্যে তোমাকে দেখাইতে হবে যে তুমি যথাযথ মানে কি বলবো সর্বনাম ক্রিয়াপদের ব্যবহারটা দেখাতে পেরেছো, যেটাকে বলা যেতে পারে মর্যাদাপূর্ণ উপায়, এবং প্রাসঙ্গিক কথা বলতে পেরেছো। কারণ তোমাকে প্রাসঙ্গিক কথা 1 নাম্বার বিষয় আছে, সেটা সেই যোগ্যতাটাও চলে আসতেছে। আবার দেখা গেছে তুমি শুদ্ধ বা প্রমিত উচ্চারণে কথা বলতে পারছো, সেই একটা বিষয়। তারপরে 3 নাম্বার 4 নাম্বার যোগ্যতার বিষয়ে আলোচনা করতে পারা যাবে। এখন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান বলে কথা না, সেটা হতে পারে 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান আয়োজন করা হতে পারে, 26শে মার্চের ব্যাপার নিয়ে হতে পারে, সেটা 16 ডিসেম্বর বা অন্য যে কোনো দিবস হতে পারে। তুমি একটা খবর পাঠের বিষয়েও বলতে হতে পারে। খবর পাঠ করাও কিন্তু একটা শিল্প বা একটা আর্ট। নিজের কোনো অভিজ্ঞতার উপস্থাপন, লাইব্রেরি, ডাক্তার, অন্য কোনো লোকের সাথে আলাপ, এই যে কাজগুলো করতে গেলে তোমাকে প্রমিত ভাষায় করতে হবে। সেখান থেকে প্রমিত ভাষায় চর্চাটা চলে আসবে। এবার তাহলে কি করবে? হ্যাঁ, এবার হচ্ছে 3য় অধ্যায়, অর্থবোঝে বাক্য লিখি। সেটা কি মানে হচ্ছে আমরা জানি যে প্রথম দিয়ে বলি একটু শব্দের শ্রেণী কত প্রকার। আমরা ছোটবেলায় হয়তো পড়েছিলাম, আমি তোমাদের সেটা ক্লাসেও বলেছি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, মানে পদ 5 প্রকার। এখন নতুন যে ব্যাকরণের যে সংস্কার, সেই সংস্করণে বলছে এগুলোকে আসলে এগুলো মূলত শব্দ। এই শব্দের শ্রেণী মোট 8 প্রকারের। ইংরেজিতে পার্টস অফ স্পিচ যেরকম 8 প্রকার, বাংলায়ও এই 8 প্রকারের শব্দের শ্রেণী আছে। এগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, তারপর ক্রিয়া বিশেষণ, যোজক,
এরপর হচ্ছে অনুসর্গ এবং আবেগ। এই শব্দগুলো তোমাকে চিনতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য, উদাহরণ দিয়েছে যে কোনো ধরনের নাম, সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো বসে, যেমন এই তার, এটা নামের পরিবর্তে বসছে, এই যে তার, এটা কেন নামের পরিবর্তে বসেছে কেন বুঝবো? যে মুনিরা দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য স্কুলের সবাই গর্বিত। তার জন্য মানে কি? মুনিরার জন্য, ঠিক আছে না? এই তার জন্য মানে কি? মুনিরার জন্য গেল। এখন তার তাহলে কি একটা সর্বনাম পদ। এবার আসি বিশেষণ পদ, যে শব্দটা দিয়ে আসলে বিশেষ্য এবং সর্বনামের 10 গুণ সংখ্যা পরিমাণ অবস্থা দিতে বুঝাবে। সুন্দর ফুল, ফুলের গুণ বোঝাচ্ছে। বাজে কথা, কথার দোষ বোঝাচ্ছে। এরকম হিসাব করতে গেলে এর সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে সেটা সবগুলো দাগানো, নিচে দাগানো শব্দগুলো হচ্ছে অবশ্যই বিশেষণ পদ। ক্রিয়াপদ কি? তাহলে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা কি হয় সেটা বোঝাতে যে শব্দটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ক্রিয়াপদ। এটাও গেল। এখন এইভাবে আমরা ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ এগুলো শিখেছিলাম। তাহলে আমার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন আমি কিভাবে প্রস্তুতিটা নিব, এটা একটা কথা না? এই যে তুমি কখনো কথোপকথন তৈরি আসতে পারে, কখনো একটা অনুচ্ছেদ বা কখনো একটা প্রবন্ধ তোমাকে লিখতে হতে পারে। প্রথম যে নির্দেশনা বা প্রশ্ন, সেখানে সেই উত্তরটা লেখার পর তুমি সেখানে বিভিন্ন বাক্য ব্যবহার করেছো না এবং বিভিন্ন শব্দ ব্যবহার করেছো না, সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে মূলত যে এখান থেকে তুমি 8 প্রকারের শব্দ খুঁজে বের করো এবং সেগুলো লিখো। হয়তো হতে পারে সেটা একটি করে, হতে পারে সেটা 2টি করে। যদি বলা যায় বিভিন্ন শ্রেণীর 2টি করে শব্দ বাছাই করো, বিশেষ্য 2টা বাছাই করলাম, বিশেষণ 2টি বাছাই করলে, তারপর এইভাবে প্রতিটা শ্রেণীর মানে যোজক, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ যা আছে প্রতিটা শ্রেণীর শব্দের জন্য 2টি করে উদাহরণ তৈরি করলে আবার সেগুলো দিয়ে বাক্য রচনাও তৈরি করতে হতে পারে। এই বাক্য তৈরির ব্যাপারটা কেমন আসবে একটু করে বলি। এই যেমন এই যে এখানে একটা নমুনা দেখলে বোঝা যায়, এরকম একটা কিছু তৈরি করলে তো এই অনুচ্ছেদ থেকে বলা হচ্ছে কি বিশিষ্ট সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ ইত্যাদি তোমাকে তৈরি করতে, ঠিক তো? তাহলে এবার আসি সেগুলো তৈরি করা। যে এই যে বিশিষ্ট এখান থেকে খুঁজে বের করতে বলেছে, সর্বনাম খুঁজে বের করতে বলেছে ওই অনুচ্ছেদ থেকে, এরকম একটা কাজ দিতে পারে। এবার ওই যে বললাম বাক্য তৈরি করা, যখন একটা বাক্য যে ওই বিশেষ্য পদ দিয়ে একটা বিবৃতিমূলক বাক্য তৈরি করো, অথবা বিশেষণ পদ দিয়ে একটা প্রশ্নবাচক বাক্য তৈরি করো, অথবা অন্য একটা পদ দিয়ে অনুকবাচক বাক্য তৈরি করো। এরকম নানা, আমরা জানি যে বাক্যের শ্রেণী 4 প্রকার। বাক্য তাহলে কয় প্রকার? 4 প্রকার। কি কি? বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুকবাচক, আবেগবাচক। মোট 4 প্রকারের বাক্য আছে। এই 4 প্রকার বাক্য তোমাকে বের করতে হবে। এবার যে বিভিন্ন রকম শ্রেণীয় যে বাক্য আলাদা করে, যে কোনো একটা অনুচ্ছেদ থেকে বাক্যটাকে আলাদা করতে হতে পারে। যে বিবৃতিমূলক বাক্য আলাদা করে ফেলো, প্রশ্নসূচক বাক্য আলাদা করে ফেলো, এরকম করে বলতে হতে পারে। এই যে অনুচ্ছেদের কথা বারবার বলছে, এগুলো কোত্থেকে? এই যে কোনো একটা অনুষ্ঠান আয়োজন বা কোনো একটা কাজ করতে গিয়ে তোমাকে বলবে যে এই ধরনের একটা কাজ বা এই ধরনের একটা অনুষ্ঠান তুমি আয়োজন করো এবং সেটার জন্য তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করছো তা নিয়ে একটা লেখা তৈরি করো। সেটা কোনো একটা অনুচ্ছেদ হতে পারে বা কোনো একটা আমন্ত্রণ পত্র তৈরি করতে হতে পারে বা কোনো একটা প্রবন্ধ, যে কোনো একটা কিছু তোমাকে দিবে। এই লেখা থেকেই তোমাকে মূলত বের করতে হবে যে বিবৃতিবাচক বাক্য কি, প্রশ্নবাচক বাক্য কি, অনুকবাচক বাক্য কি এবং আবেগবাচক বাক্য কি। এবার আসি বিবৃতিবাচক বাক্য। আগের পৃষ্ঠার নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুকবাচক, আবেগবাচক এই 4 রকমের বাক্য লিখতে বলে। এই ধরনের একটা লেখাও তোমাকে দিতে পারে। এটা করলে এবার আসি হচ্ছে শব্দের গঠন দেখার জন্য। আমরা দেখছি হচ্ছে শব্দ আসলে নানা উপায়ে গঠিত হয়। শব্দ সমাস সাধিত হতে পারে, উপসর্গের সাহায্যে হতে পারে,
প্রত্যয়ের সাহায্যে হতে পারে। আমরা তো ক্লাসে সেগুলো পড়েছি, আজকে যেহেতু তোমাদের বন্ধ ছিল সে কারণে এটা অনেকটা রেকর্ডেড একটা ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনো একটা অনলাইনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা হয়তো পড়ার ফাঁকে ফাঁকে নিজেরা যে প্রস্তুতি নেবে সেই প্রস্তুতির ফাঁকে ফাঁকে এই ভিডিওটা দেখে আরও কিছু তথ্য নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে এই ধরনের যে কোনো একটা লেখা থেকে আসলে কিছু শব্দ বাছাই করতে হবে। তোমাকে যে প্রথমে একটা কিছু লিখতে বলবে, সেই লেখা থেকেই তুমি সেই লেখাটা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখেছো বা 150 শব্দে লিখেছো, সেখান থেকে সমস্ত কাজ দিতে পারে। সেখান থেকে বলতে পারে যে 5টি শব্দ বাছাই করো যেখানে উপসর্গ আছে। তাহলে উপসর্গ কি? যে আমরা তো ক্লাসে পড়েছি, একটু তারপরে একটু বলে দিই। উপসর্গ হচ্ছে মূলত এমন কিছু শব্দাংশ বা বর্ণগুচ্ছ যেগুলো কোনো একটা শব্দের পূর্বে বসে নতুন অর্থগত শব্দ তৈরি করে, কিন্তু সেই উপসর্গের নিজের কোনো অর্থ নেই। নতুন যে শব্দটা তার অর্থ থাকবে। যেমন আমি একটু বলতে পারি যে মনে করো হার। এই যে হার শব্দটা লিখলাম, এই হার শব্দটার আগে যদি আমি একটা উপযুক্ত করে দিই তাহলে হয় উপহার। তাহলে এই যে এটা হলো একটা উপসর্গ। অথবা আমি সেটা অন্যভাবে দিতে পারি। এই শব্দটা আমি এখানে লিখছি, ধরো বি যোগ হার সমান হচ্ছে কি বিহার। তাহলে বি এটা কি একটা উপসর্গ হতে পারে। সেটা আমি আরেকভাবে লিখতে পারি, আ যোগ হার সমান কি আহার। হতে পারে সেটা এরকম। তাহলে আমি এখানে আহার লিখলাম, এখানে বিহার লিখলাম, এখানে উপহার লিখলাম। নানা রকম শব্দ তৈরি হয় যে কোনো একটা অর্থপূর্ণ শব্দের আগে এই যে আ বি কিংবা উপ এরকম কিছু শব্দের অংশ কিংবা বর্ণগুচ্ছ যুক্ত হয়েছে। সেই বর্ণগুচ্ছ বা শব্দাংশকে বলা হচ্ছে উপসর্গ। এই উপসর্গ যোগে শব্দ গঠন হয়েছে এরকম শব্দ এখান থেকে বের করতে হবে। যেমন এরকম আরো কিছু শব্দ আমরা পাবো। আমি যদি বলি যে দেখো, এখান থেকে আসি, আমি একটু এটা মুছে দিই। তাহলে একটু দেখো উপসর্গ সাধিত শব্দ কোথায় আছে। খুব কমই দেখা যাচ্ছে, এখন তো দেখিনি। হকার শব্দটা কি দেখতে হবে, কারণ হ যোগ কার দেখা যাচ্ছে, হ তো কোনো না। আচ্ছা একটা দেখি, এখানে উপসর্গের সাথে শব্দ খুব কমই দেখা যাচ্ছে। কম মানে কি নেই বললেই চলে, এগুলো দেখছি দেখিনি। আচ্ছা আমরা একটু নিচে যাই, তখন হয়তো উপসর্গের সাথে শব্দ পাবো। এখানে আমি দেখি নেই, সমাসাধিতের পরে উপসর্গটা একটু দেখে নিই। এই যে অগভীর, এই যে এখানে দেখো, এখানে আছে কি অগভীর শব্দ। তারপর বলেছে এই যে কিংবা এই প্রতিটা শব্দ হচ্ছে আগে একটা কেস উপসর্গ আছে। এই যে এগুলো সবগুলো হচ্ছে উপসর্গ, এগুলো সবগুলো হচ্ছে উপসর্গ। আগের অংশ যেটা সেটা হচ্ছে উপসর্গ। তাহলে এই উপসর্গ
বাদ দিলে যে শব্দ অংশটা আছে সেটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ, সেটার একটা অর্থ আছে, কিন্তু এর অংশটা অর্থ নেই। তো এই একটা ব্যাপার যে একটা অর্থপূর্ণ শব্দের আগে অর্থহীন কিছু শব্দাংশ যদি যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পর যে নতুন শব্দ গঠিত হবে তার কিন্তু একটা অর্থ থাকবে, তাহলে সেই শব্দটাকে বলা হবে উপসর্গ সাধিত শব্দ। এটা যদি পারি তাহলে আরেকটাও একটু জেনে নিই যে এর আগেটা কি ছিল। এটা হচ্ছে এই যে সমাস সাধিত শব্দ, এই যে সমাস সাধিত শব্দ, সমাস। তো আমরা যে এরকম লিখতে হতে পারে, অথবা একটা অনুচ্ছেদ লিখতে হতে পারে যেখানে সমাস, উপসর্গ কিংবা প্রত্যয় উল্লেখ থাকবে। ঠিক আছে, সমাস, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি। তো উপসর্গ ব্যাপারটা আমরা জেনে ফেলেছি। সমাসের ব্যাপারটা কি? সমাস হচ্ছে এই যে উপসর্গ যখন জেনেছি, যেমন আ যোগ কার জেনেছিলাম, এখানে আ অর্থাৎ পূর্বের অংশের কোনো অর্থ ছিল না, কিন্তু সমাসের মধ্যে দেখা যাবে দুটি অংশের একটা অর্থ আছে। সেটা কিরকম হতে পারে? সেটা এরকম, সিংহ চিহ্নিত আসন অর্থাৎ সিংহ যোগ আসন। এখানে সিংহ শব্দটার একটা অর্থ আছে, আসন শব্দের একটা অর্থ আছে। তাহলে লাস্ট প্রত্যয় সাধিত শব্দ কি সেটা একটু জেনে নিই। ধরা যাক যে যেমন হাত যোগ অল, হাত শব্দটা আমরা চিনি এবং তার একটা অর্থ আছে, তাহলে অল শব্দটা কিন্তু জানি না। এভাবে হতে পারে অন্য যে কোনো একটা শব্দ যে পূর্বের অংশের অর্থ থাকে কিন্তু দ্বিতীয় অংশের কোনো অর্থ থাকে না, সেই ক্ষেত্রে দ্বিতীয় অংশটাকে বলা হয় প্রত্যয়, আর পুরো যেমন হাতল, পুরো শব্দটাকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। হাতল বলো, হাতি বলো, হাত বলো, হাতা বলো, এগুলো সবগুলো হচ্ছে প্রত্যয় সাধিত। হাত যোগ আ, হাতা, প্রত্যয় সাধিত শব্দ। তো আশা করি শব্দের গঠন যে তিনটা প্রকারে তোমাদের বইয়ে দেখানো হচ্ছে, একটা হচ্ছে সমাস সাধিত শব্দ, একটা উপসর্গ সাধিত শব্দ, একটা প্রত্যয় সাধিত শব্দ। তিনটাই খুব ভালো করে বুঝেছো বলে আমি বিশ্বাস করছি। তাহলে আসি এবার পরবর্তী টপিক কি, সেটা শব্দ গঠন শেষ এবং এগুলো নিয়ে অনুচ্ছেদ তৈরি কিংবা অনুচ্ছেদ হতে প্রত্যয় সাধিত শব্দ, অনুসর্গ সাধিত বা উপসর্গ সাধিত শব্দ এবং সমাস সাধিত শব্দ এগুলো বের করতে পারে, বের করতে হবে তোমাকে। এরকম আসতে পারে, আবার একটা অনুচ্ছেদ লিখতেও বলা হতে পারে যে এই ধরনের শব্দ আছে, এই ধরনের একটা অনুচ্ছেদ লিখো, এই ধরনের নির্দেশও থাকতে পারে। এই প্রত্যয় বেলাটা আসছে, আমরা সেগুলো স্কিপ করে চলে যাচ্ছে কারণ এগুলো আমরা বুঝি, আমরা জানি, যথেষ্ট আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এবার আরেকটা ব্যাপার আছে যে অর্থ। আমরা জানি কিছু একটা শব্দ বললে সাথে সাথে একটা চিত্র চলে আসে, যেমন হতে পারে সেটা আমি যদি বলি, কি বলবো, যে মাথা, এই শব্দটা বলার সাথে সাথে একটা চিত্র আমাদের চোখের সামনে চলে আসে, সেটা কি? মাথা মানে এই মস্তক। এই একটা শব্দ শোনার সাথে সাথে যে সেন্সটা চলে আসবে সেটা হচ্ছে মুখ্য অর্থ। তাহলে এটা হচ্ছে কি? মুখ্য অর্থ, মুখ্য অর্থ। এই যে সেই কথাটা এখানে বলা হচ্ছে যে সাধারণভাবে শব্দের একটি মূল অর্থটাকে একে বলা হয় মুখ্য অর্থ। এই মূল অর্থ মানে কি? বলার সাথে সাথে যেই অর্থটা আমাদের মনের মধ্যে চলে আসবে। এর বাইরেও আরো নানা অর্থ থাকতে পারে একটি শব্দের। যেমন মাথা শব্দটা শোনা মাত্র আমাদের যদি মস্তকের কথা মনে পড়ে, কিন্তু আমি যদি বলি যে রাস্তার মাথায় লোকটি দাঁড়িয়ে আছে, রাস্তার মাথা তার কি মস্তক বোঝাচ্ছে? যে রাস্তার শেষ সীমান্ত। অথবা আমাদের গাছের মাথায় একটা পাখি বসে আছে, গাছের মাথায় আবার গাছের মস্তক আছে না, গাছের একদম যে বলতে গেলে উঁচু যে ডালটা, মগ ডাল যেটাকে বলে, সেখানে বোঝাচ্ছে। আবার যদি বলি যে গণিতে ছেলেটার মাথা আছে, মাথা মানে মস্তক আছে না, আসলে সেই গণিতে দক্ষ সেটা বোঝাচ্ছে। লোকটি গ্রামের মাথা, এখানে গ্রামের মাথা থাকে, গ্রামের কি হাত বা মাথা আছে নাকি? গ্রামের তো সেটা থাকবে না। গ্রামের মাথা দ্বারা বোঝাচ্ছে মূলত তিনি মোড়ল বা গ্রাম প্রধান,
এই হলো বিষয়। তো যে কোনো একটা শব্দ তোমাকে অনুচ্ছেদ হতে হতে এরকম খুঁজতে হতে পারে যে শব্দটা যে মুখ্য অর্থের পাশাপাশি 5টি গৌণ অর্থ দেখাও, এরকমও হতে পারে। যেমন কাটা, এই কাটা শব্দটার একটা মুখ্য অর্থ কি কেটে ফেলা, কিন্তু এর বাইরে কি আর বিভিন্ন অর্থ নাই, আছে। এই বিভিন্ন অর্থগুলো কি হতে পারে, এখানে যেমন একটা শব্দ দেখাচ্ছি গরম। গরম শব্দটার অর্থ হচ্ছে উত্তপ্ত, কিন্তু কখনো কখনো যদি আমি বলি যে আমার মেজাজ গরম হয়ে গেছে, কি বললাম, আমার মেজাজ গরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা হতে পারে কি উগ্র। আবার গৌণ অর্থ হতে পারে কি কয়েকদিন ধরে মাছের বাজার গরম, যার অর্থ দ্বারা হচ্ছে চড়া, মানে মূল্য বেশি। আসলে দেখা এগুলো আর না বললেও চলে যে একটা শব্দের প্রধান যে অর্থটা মুখ্য অর্থ সেটা হবে একটা, এর বাইরে অনেকগুলো অর্থে শব্দটা ব্যবহার হতে পারে, যেগুলোকে বলা হচ্ছে গৌণ অর্থ, গৌণ অর্থ, গৌণ অর্থ, গৌণ অর্থ। তো কোনো একটা অনুচ্ছেদ থেকে যদি এই ধরনের কিছু চলে আসে তাহলে নিশ্চয়ই তোমরা সেটা পারবে বলে আমার বিশ্বাস। সর্বশেষ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসি এবং মুখ্যত গণতন্ত্রগুলো চলে যাবে, যে তোমরা সেগুলো খুব বেশি উপভোগ করো এই ধরনের কাজগুলো। যে প্রতিশব্দ, এটা হতে পারে প্রতিশব্দ, বিপরীত শব্দ। প্রতিশব্দ মানে কি জানো? প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ, এর বাইরে বিপরীত শব্দ হতে পারে। যে কোনো একটা, এগুলো এর বাইরেও তোমাদের শিখতে হতে পারে, আবার এগুলো একটু শিখে নিও, তোমরা যা জানো সেটাই হবে। যেমন কোন একটা অনুচ্ছেদ লিখেছো, সেই অনুচ্ছেদ থেকেই বলবে যে তোমাকে 5টি শব্দ বের করো, সেই 5টি শব্দের কি লিখো, প্রতিশব্দ লিখো, এসে প্রতিশব্দ দিয়ে আবার বাক্য রচনা করো, আবার সেই বাক্য থেকে আরেকটা শব্দ খুঁজো, সেই শব্দগুলো বিপরীত শব্দ লিখো। এরকম কত রকম প্রশ্ন করা হতে পারে। এবার হচ্ছে ওই প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। এই যে কোন একটা অনুচ্ছেদ দিয়েছে, রাত্রি যত গভীর হয়, এটা তোমাদের কোন একটা ইয়াতে দিয়েছিলাম, যে সাপ্তাহিক যে মূল্যায়ন হয় সেখানে রাত্রি যত গভীর হয়, তাহলে এগুলোর প্রতিশব্দ বসে রাত্রি মানে কি রাত, গভীর দ্বারা কি বোঝায়, গভীরের একটা প্রতিশব্দ পাওয়া যাবে। প্রভাত মানে সকাল, নিকট মানে কাছে, হ্যাঁ, কথা মানে মানে বাণী হতে পারে, আরো অনেক লিখতে পারে। বিপদ এর মানে যেটা যেটা কনফিউশন তাকে সেটা বাদ দিয়ে, পৃথিবীতে মানে হচ্ছে কি ধরাতে বা দুনিয়াতে, সমাধান মানে উত্তর, হ্যাঁ, বা উপায়, এরকম অনেক অনেক প্রতিশব্দ পাওয়া যাবে। তো সেটা করার পরে আমরা আস্তে একটু শেষের দিকে চলে যাই। সেটা হচ্ছে এই যে বিপরীত শব্দ দিয়ে এরকম বাক্য তৈরি, অনুচ্ছেদ তৈরি, সেটা আসতে পারে। এবার হচ্ছে বিরাম চিহ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যে অনুচ্ছেদটা লিখছো বা তুমি যে একটা কথোপকথন লিখছো, সেখানে তুমি যথাযথ বিরাম চিহ্ন বা জ্যোতির্চিহ্ন প্রয়োগ করছো কিনা এবং সেগুলো কেন প্রয়োগ করেছো তার একটা ব্যাখ্যা দিতে হবে। যার ব্যাখ্যার জন্য তোমাকে এখানটা একটু পড়ে নিতে হবে। তাহলে তোমার এটা নোট করে নাও যে দাড়ি, কমা, সেমিকোলন কেন বসে, তার ব্যাখ্যাগুলো লিখবে। মিনিমাম 5টা তোমাকে শিখতেই হবে, মিনিমাম 5টা। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো বিরাম চিহ্নের মধ্যে আছে, জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্ন বসিয়ে ইয়ে করা বাক্য। এটাও সর্বশেষ বলতে গেলে তোমার যোগ্যতার জন্য সর্বশেষ স্তর, যে তুমি শব্দ দেখেছো, শব্দের শ্রেণী দেখেছো, বাক্যও দেখেছো এক প্রকার, যে বাক্যের শ্রেণী যে 4 প্রকার বাক্য আছে, এগুলো হচ্ছে গঠনগত দিক থেকে দেখা যাচ্ছে বাক্য আবার 3 প্রকারের। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা প্রথম বাক্যটা দেখলে এখানে খুব স্পষ্ট করে বুঝতে পারি যে চেষ্টা করলে সফল হবে। এখানে সফল হওয়া কিন্তু একটাই মাত্র সমাপিকা ক্রিয়া। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটিকে বলা হচ্ছে সরল বাক্য। কি বলা, সেটি সরল বাক্য। তাহলে একটা মাত্র সমাপিকা ক্রিয়া। আর দ্বিতীয় বাক্যটি দেখলে বুঝতে পারি এখানে 2টি অংশ আছে, বাক্যটাকে ভাগ করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে সেখানে এরকম জোড়া শব্দ আছে, যদি, তবে, যখন, তখন, যে, সে, এরকম একটা জোড়া শব্দ থাকে। এই জোড়া শব্দ এর পাশাপাশি হচ্ছে
দুটি বাক্যের অংশ থাকবে, তার মধ্যে একটি অংশ হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, যেমন সফল হবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে। আর আরেকটি অংশ হবে যে অর্থ প্রকাশের জন্য এর সাহায্য লাগবে। যদি চেষ্টা করো, এতটুকু পর্যন্ত বলে যদি থেমে যাই, তাহলে আমার আরো কিছু শোনার ইচ্ছা আছে। অর্থ পুরোপুরি প্রকাশ হয় নাই, যদি চেষ্টা করো তবে সফল হবে। এখন কিন্তু পূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে। এরকম যে অংশটা, যে একটি অংশ আরেকটা অংশের উপর নির্ভর করছে অর্থ প্রকাশে, তারপর যদি তবে যখন জোড়া জোড়া শব্দ থাকে, তখন তাকে বলা হবে জটিল বাক্য। আর লাস্ট ওয়ান হচ্ছে দুটি অংশের দুটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারো, যেমন চেষ্টা করো, ব্যাস, এটা একটা অর্থপূর্ণ বাক্য। সফল হবে, এটা একটা অর্থপূর্ণ বাক্য। দুটি অর্থপূর্ণ বাক্য দ্বারা, বাক্য যদি কোনো একটা যোজক দ্বারা যুক্ত থাকে, এটা কমাটাই যোজক, কখনো সেটা এবং হতে পারে, কখনো ও, কখনো কিন্তু, কখনো আর, নানা রকম যোজক দিয়ে এই ধরনের দুটি অংশ বা দুটি বাক্য যদি যুক্ত হয়, তখন তাকে বলে যৌগিক বাক্য। এখন কথা হচ্ছে, তুমি যে অনুচ্ছেদটা তৈরি করেছো, সেখানে বলবে যে সেখান থেকে 5টি সরল বাক্য বের করো। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের সাপ্তাহিক মূল্যায়নে দিয়েছিলাম, এটা এরকম আসতেও পারে। তারপর জটিল বাক্য এবং যৌগিক বাক্য, তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেখানে কিন্তু আমি নিজে থেকে এই ধরনের কিছু কাজ দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে জটিল, সরল এবং যৌগিক, এগুলো বুঝলে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, মূল্যায়নের জন্য তোমাকে যেভাবেই যাচাই করতে করুক না কেন, তোমরা সেটা পাবে। আমার সে বিশ্বাস আছে তোমাদের উপর। এবার তাহলে আসি একদম সর্বশেষ, এই বাক্যগুলো নিয়ে কিছু কাজ তো এখানে আছে, বেসিক তোমরা জানলে এগুলো না করলেও চলবে। এবার লাস্ট যে কাজটা, যে তোমার স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান নিয়ে তুমি একটা ব্যানার তৈরি করো, কিংবা তোমার স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা নিয়ে তুমি একটা কি করো, এই যে এটাকে কি বলে, ব্যানার, ফেস্টুন, কিংবা আমরা পোস্টার শিখেছি, প্ল্যাকার্ড কি জানি, কোনটাকে কি বলে সেটা আমরা জেনেছি, অনুশীলন করেছি, এবং এগুলো মূলত সবগুলোই হচ্ছে প্রচারণার জন্য তৈরি করা হয়। তবে এখানে লেখাগুলো কি হবে সেটা চিন্তা করতে হবে। এটা হয়তো পাঠাগারের জন্য লেখাটা এরকম হয়েছে, যদি হতো তোমার বিদ্যালয়ে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেখানের জন্য তুমি কিছু পোস্টার তৈরি করো বা প্ল্যাকার্ড তৈরি করো। প্ল্যাকার্ড কি, ওই যে আমার ভাইয়ের রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি, আমরি বাংলা ভাষা, কিংবা অ আ ক খ লেখা, অনেক রকমের কিছু পোস্টার সাইজের কিছু তৈরি করা হয়, যে তার নিচে একটা হাতল থাকে বাঁশের বা কাঠের, সেটাই হচ্ছে প্ল্যাকার্ড। তো এই ধরনের কাজটা করার মাধ্যমে কিন্তু শেষ হবে তোমাদের মূল্যায়ন উৎসব। সর্বশেষ কাজ কিন্তু এটা হবে। তাহলে সবার জন্য শুভকামনা। এতদিন ধরে যেভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, সেরকম প্রস্তুতি গ্রহণ করবে। ভিডিওটা দেখার যথেষ্ট সময় আছে, 2টি ভিডিও তোমাদের জন্য আপলোড করা হচ্ছে, এবং আজকে যেহেতু তোমরা সবাই রেস্টে ছিলে, পরীক্ষা ছিল না, নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করেছো, বইটাকে একটু উল্টিয়ে রেখেছো, এবং আগামীকালও তোমাদের কি থাকবে, ছুটির দিন থাকবে, তাই তো? শুক্রবারটা বন্ধ থাকবে, তো তাহলে বাংলা যে মূল্যায়নটা হবে সেটার জন্য যথেষ্ট সময় পাচ্ছ। তো সেই সময়টা অবশ্যই তোমরা পরিশ্রম করবে, অনুশীলন করবে, অধ্যবসায় করবে, এবং তোমাদের ফলাফল অবশ্যই যেন পারদর্শী হয়, সেই শুভকামনায় থাকবে। আল্লাহ হাফেজ।